একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। স্বাধীনতা পূর্ব সম্পদ ফেরত চেয়েছে ঢাকা। আলোচনায় রাজি ইসলামাবাদ। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয়। ক্ষমা চাওয়ার নিয়ে যে কৌশল, আমরা আমাদের দিক থেকে আমাদের অবস্থানটা তুলে ধরেছি। তারা বলেছে যে তারা এই নিয়ে ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখতে চান। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন। ট্রাম্পের নতুন শুল্ক নীতি পুনর্বিবেচনায় সফররত মার্কিন প্রতিনিধিদের প্রতি আহ্বান। আরোপিত উচ্চ শুল্ক, সেটা নিয়ে আমরা আমাদের কনসার্নটা বলেছি। আমাদের দুই দেশের মধ্যে যে ট্রেড গ্যাপ আছে, সেই ট্রেড গ্যাপ কিভাবে কমানো যায় সেটা নিয়ে বলেছি যে আমরা আমাদের দিক থেকে কি কি উদ্যোগ নিচ্ছি সেগুলো সম্পর্কে একটা সাধারণ আলোচনা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি মার্জিয়া শ্রেয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংস্কার কমিশনের প্রস্তাবনার সঙ্গে স্প্রেডশিটের বিস্তর ফারাক। বিভ্রান্তির অভিযোগ তুলে বিএনপির ক্ষোভ। স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ করতে চায় ঐকমত্য কমিশন। বিচার ও সংস্কার ছাড়া কাজে আসবে না নির্বাচন, নেওয়া যাবে না অতিরিক্ত সময় বলছে জামাত। সরকারকে সহযোগিতায় দলগুলোর প্রতি আহ্বান আমিরের। ঋণের নামে 20 কোটি টাকা আত্মসাৎ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা। সাবেক 2 এমপির বিরুদ্ধেও অর্থ লোপাটের অভিযোগ। এবং রাজস্ব আদায় বাড়াতে কর ছাড় বাতিল সহ কয়েক দফা শর্ত জুড়ে দিল IMF। পূরণ হলে আগামী জুনে মিলতে পারে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ। একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। এছাড়া স্বাধীনতা পূর্ব সম্পদ হিসেবে 420 কোটি ডলার ফেরত চেয়েছে ঢাকা। এ নিয়ে ইসলামাবাদ আলোচনায় রাজি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দুই দেশের সচিব। ইসলামাবাদ থেকে ঢাকা, মাঝে 1.5 দশকের ব্যবধান। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব। দুদেশের স্থবির সম্পর্ককে এগিয়ে নিতে আলোচনা হয়েছে বিস্তর। গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি। এছাড়াও আলোচনার টেবিলে ছিল যোগাযোগ, পরিবহন, শিক্ষা ও কৃষিসহ অন্যান্য ইস্যু। তবে নড়বড়ে সম্পর্ককে মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতে চাইলে আগে নিষ্পত্তি করতে হবে অমীমাংসিত অতীত। ইসলামাবাদকে স্পষ্ট বার্তা ঢাকার। সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ের যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন। একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি অবিভক্ত পাকিস্তানের হিস্সা হিসেবে প্রাপ্য 4.2 বিলিয়ন ডলার ফেরতের বিষয়টি আলোচনায় তুলেছে বাংলাদেশ। ক্ষমা চাওয়ার নিয়ে যে কৌশল, দেখেন আমরা আমাদের দিক থেকে আমাদের অবস্থানটা তুলে ধরেছি এবং কূটনীতির কাজটাই হচ্ছে যে আমাদের অবস্থানটাকে তুলে ধরে সেটা নিয়ে এগিয়ে যাওয়া। এখানে বিষয়টা এরকম না যে আমি তোলার পরে তারা সেটাকে আলোচনার মধ্যে রাখতে চান নাই। তারা বলেছে যে তারা এ নিয়ে ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখতে চান। ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন বাংলাদেশের, তার একটা হিসাব অনুযায়ী 4,000 মিলিয়ন US ডলার, আর আরেকটা হিসেবে বলা আছে 4.32 বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। এটা একটা। আরেকটা হচ্ছে যে 1970 সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি 200 মিলিয়ন US ডলার সমপরিমাণ অর্থ দান করেছিল। সেটারও আমরা এই বৈঠকে হিস্সা দিয়েছি। তবে সম্পর্কের গভীরতা কতটুকু হবে তা এখনও নির্ভর করছে পাকিস্তানের উপরেই। বিদায়ের সময় গণমাধ্যমে বলা নাইস শব্দটা অবশ্য ইতিবাচক কিছুর ইঙ্গিতই দিচ্ছে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে রোহিঙ্গা ও বাণিজ্য ঘাটতি কমাতে আলোচনা হয়েছে, তবে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিকেলে বৈঠকে একথা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব।
এর আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন সফররত মার্কিন প্রতিনিধিরা। আরোপিত উচ্চ শুল্ক সেটা নিয়ে আমরা আমাদের কনসার্নটা বলেছি। আমাদের দুই দেশের মধ্যে যে ট্রেড গ্যাপ আছে সেই ট্রেড গ্যাপ কিভাবে কমানো যায় সেটা নিয়ে বলেছি যে আমরা আমাদের দিক থেকে কি কি উদ্যোগ নিচ্ছি সেগুলো সম্পর্কে একটা সাধারণ আলোচনা হয়েছে। সংস্কার কমিশনের মূল প্রস্তাবনার সঙ্গে স্প্রেডশিটের বিস্তর ফারাক রয়েছে উল্লেখ করে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছে বিএনপি। এদিকে স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ তৈরি করতে চায় ঐকমত্য কমিশন। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র মেরামতের সংস্কার প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা। জাতীয় ঐক্যমত কমিশন গঠনের পর 2 দফায় বিএনপির সঙ্গে বৈঠক হয়। তারই ধারাবাহিকতায় জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠক করতে আসেন বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর কমিশনের সভাপতিত্ব করেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকাল 10:30টায় শুরু হওয়া বৈঠকে ইতিবাচক সহযোগিতার জন্য বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এ সময় তিনি বলেন, স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় সনদ তৈরি করতে চান তারা। গণতান্ত্রিক সংগ্রামের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বিশাল ভূমিকা রয়েছে। সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পালনকালেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে সহযোগিতা পেয়েছি তার জন্য এই সুযোগে আমি আবার ধন্যবাদ জানাতে চাই। একই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কারের বিপক্ষে নয় বিএনপি, তবে তা হতে হবে জনগণের সম্মতিতে। সংস্কার প্রক্রিয়া বিলম্বিত হলে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হতে পারে বলেও শঙ্কা তার। বিএনপি সংস্কারের বিপক্ষে না, বিএনপি সংস্কারেরই দল। খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নেই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। পরে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমে জানান, আলোচনা এখানেই শেষ নয়। স্প্রেডশিটের সঙ্গে সংস্কার কমিশনের মূল প্রস্তাবনায় বিস্তর ফারাক রয়েছে দাবি করে তিনি অভিযোগ করেন, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে স্প্রেডশিট পাঠিয়ে বিভ্রান্ত করা হয়েছে। বিস্তারিত আলোচনা হচ্ছে, আমাদের দফাওয়ারি আলোচনা চলছে। আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে প্রজাতন্ত্র এবং রাষ্ট্রের মূলনীতি, তারপরে ফান্ডামেন্টাল রাইটস থেকে শুরু করে বাকিগুলো আমরা দফায় দফায় আলোচনা করব। সংবিধান সংশোধনের বিষয়ে যে সমস্ত মৌলিক প্রস্তাবাবলী ওনারা দিয়েছেন সেই বিষয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা করব একটা জায়গায় আসার জন্য। জুনে শেষ হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ। নির্দিষ্ট সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করতে চায় এই কমিশন। দীর্ঘদিন ধরে বাংলাদেশে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন কাজে আসবে না বলে ইইউকে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তাই বর্তমান সরকারকে তাদের কাজে সহযোগিতা করতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসারও আহ্বান তার। আমরা বলেছি যে এই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না। খুনের দায় যাদের, তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে হবে। আমাদের মূল উদ্দেশ্যই ছিল ওনাকে দেখা। আমরা 2 দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না, এটা কি বাস্তব? এটা বাস্তব না। কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে। জুনে মিলতে পারে বাংলাদেশকে দেয়া IMF এর ঋণের 4র্থ ও 5ম কিস্তির অর্থ। তবে এর জন্য রাজস্ব আদায় বাড়াতে সব ধরনের কর ছাড় বাতিলের শর্ত জুড়ে দিয়েছে ওই সংস্থাটি। চলতি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসার পর থেকে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর সহ সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করে IMF এর প্রতিনিধি দল। সফরের শেষ দিন বৃহস্পতিবার দুপুরের পর বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সঙ্গে বৈঠকে বসেন দলটির সদস্যরা। বৈঠক শেষে ব্রিফিংয়ে সংস্থাটির প্রতিনিধিরা জানান, রাজস্ব আদায় বাড়াতে বাতিল করতে হবে সব ধরনের কর ছাড়। We try to change the minds of people, the community, that this revenue to GDP ratio has to be a larger number, both from VAT but also income tax measures now
to start looking at a ratio that increases. তবে রিজার্ভ বাড়তে থাকায় বাজারমুখী মুদ্রা বিনিময় হার নিয়ে সন্তুষ্ট আইএমএফ এর প্রতিনিধিরা। বাংলাদেশকে দেয়া $470 কোটি ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি আগামী জুনে মিলতে পারে বলেও আশ্বস্ত করেছেন তারা। Volatility in the market after you implement that reform. And this is the kind of difficult discussions that we have, but we are in very good path and we are hoping that we will be reaching a staff level agreement in the near future. বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মুখেও মূল্যস্ফীতি কমতে থাকায় বাংলাদেশের প্রশংসা করেছে আইএমএফ। তবে আগামীতে বহুমুখী অর্থনৈতিক চ্যালেঞ্জও সামলাতে হতে পারে বাংলাদেশকে। You are exactly right that this is সাইফুল ইসলাম, সময় সংবাদ। ঋণের নামে 20 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এ ঘটনায় ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও জাভেদের স্ত্রী রুকমিলা জামান সহ 23 জনকে আসামি করা হয়েছে। আলাদা মামলা হয়েছে পিরোজপুর ও ঢাকার 2 সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ ও বেনজির আহমেদের বিরুদ্ধেও। যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত সহ বিদেশে 6 শতাধিক বাড়ির মালিক আওয়ামী সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ। ইতোমধ্যে এসব সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এবার দুর্নীতিতে অভিযুক্ত এই সাবেক মন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ইউসিবি ব্যাংক থেকে ভুয়া কাগজ দেখিয়ে ঋণের নামে 20 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় জাভেদ, তার স্ত্রী রুকমিলা জামান সহ ব্যাংকের 23 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠানের হিসাবে 20 কোটি টাকা হস্তান্তর রূপান্তর পূর্বক ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে গৃহীত আরামেট সিমেন্ট লিমিটেডের 20 কোটি টাকার দায় শোধ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত। এদিন পিরোজপুরে উন্নয়ন প্রকল্পের নামে সরকারি অর্থ লুটপাটের অভিযোগে পিরোজপুর 2 আসনের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ, এলজিআরডির সাবেক প্রধান 2 প্রকৌশলী আলী আখতার হোসেন, আব্দুর রশিদ খান সহ 27 জনের বিরুদ্ধে পৃথক 8টি মামলা করেছেন দুদকের কর্মকর্তারা। গ্রেফতার করা হয়েছে 5 জনকে। বিভিন্ন প্রকল্পে 1079 কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের জন্য 8টি পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। মামলা হয়েছে ঢাকা 20 আসনের সাবেক এমপি বেনজির আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধেও। তাদের বিরুদ্ধে 19 কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় 100 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ। পূরণের আশ্বাস। তাই 6 দফা দাবি আদায়ে চলমান বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রিহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠকে বসে শিক্ষার্থীদের 18 সদস্যের প্রতিনিধি দল। সেখানে শিক্ষার্থীরা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% পদোন্নতির কোটা বাতিল করার বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে শিক্ষার্থীরা জানিয়েছেন আলোচনা ফলপ্রসূ হয়নি। দাবি আদায়ে শীঘ্রই কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তারা। যারা কর্তৃপক্ষ তাদের সাথে আমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারা যে পদক্ষেপ নিচ্ছে সেটার কোনো ডকুমেন্ট তাদের কাছে নাই। তারা বলতেছে তারা নিয়োগ বিধি সংশোধন করেছে, এটা করেছে, ক্রাফটদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা কোনো দৃশ্যমান ফলাফল পাচ্ছি না। সেই ক্ষেত্রে আজকের বৈঠকে কোনোভাবেই সন্তুষ্ট নই। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে এবং কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবে এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যেভাবে আন্দোলন চলমান রেখেছি আমরা সেভাবেই আন্দোলন চলমান রাখব। শিক্ষার্থী সহ 6 জনের অবস্থান শনাক্তের কথা জানিয়েছে সেনা সদর। উদ্ধারে পাহাড়ে চালানো হচ্ছে অভিযান। বৃহস্পতিবার আইন শৃঙ্খলা নিয়ে সেনা সদর আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। এ সময়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের অবগত করে সেনা সদর। সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম জানিয়েছেন, গত 2 মাসে সেনাবাহিনী 232টি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এই সময়ে অপরাধের সঙ্গে সম্পৃক্ত 2457 জনকে গ্রেফতার করা হয়। মার্চ ফর গাজা যে বিক্ষোভ মিছিল হয়েছিল সেখানে সেনাবাহিনী কালো পতাকাধারীদেরকে রহিত করেছে বা অবরোধ করেছে। কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি সংগঠন এটা আসলে মনে করার কোনো কারণ নেই। তবে এ বিষয়ে সেনাবাহিনী সোচ্চার আছে। মিডিয়াতেও এসছে যে 5 জনকে ধরা হয়েছে এবং তাদের অবস্থানও
কিছুটা শনাক্ত। পাল্কা শুল্ক আরোপের চ্যালেঞ্জ মোকাবেলায় আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে নেওয়ার উপর জোর দিচ্ছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংলাপে সংস্থাটি জানায়, নতুন প্রেক্ষাপটে আগের করা টিকফা চুক্তির আলোকে যুক্তরাষ্ট্রকে শূন্য অথবা স্বল্প শুল্কে বাংলাদেশে পণ্য রফতানির আহ্বান জানানো যেতে পারে। এছাড়া প্রতিযোগী দেশগুলোর সঙ্গে মার্কিন শুল্ক ইস্যুতে কী ধরনের ব্যবস্থা তা সরকারের নজরে রাখার পরামর্শ উঠে আসে সংলাপে। দেশকে নিরাপদ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার প্রকাশ করা এই তালিকায় বাংলাদেশ ছাড়াও আছে কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া। ইউ পার্লামেন্ট ও সদস্য দেশ এই অনুমোদন দিলেও তালিকায় থাকা দেশগুলোর অবৈধ অভিবাসীদের আশ্রয় পাওয়া কঠিন হতে পারে বলে জানিয়েছেন ইউর শীর্ষ কূটনীতিক। এখন থেকে ইউভুক্ত দেশগুলো দ্রুত আশ্রয়ের আবেদনও নিষ্পত্তি করতে পারবে। এছাড়া জোরালো ভিত্তি নেই এমন অনেক আশ্রয় প্রার্থীর আবেদন নাকচ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এই শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ৭১ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। স্বাধীনতা পূর্ব সম্পদ ফেরত চেয়েছে ঢাকা। আলোচনায় রাজি ইসলামাবাদ। সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয়। সংস্কার কমিশনের প্রস্তাবনার সঙ্গে স্প্রেডশিটের বিস্তর ফারাক। বিভ্রান্তির অভিযোগ তুলে বিএনপির ক্ষোভ। স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ করতে চায় ঐকমত্য কমিশন। এবং বিচার ও সংস্কার ছাড়া কাজে আসবে না নির্বাচন, নেওয়া যাবে না অতিরিক্ত সময় বলছে জামাত। সরকারকে সহযোগিতায় দলগুলোর প্রতি আহ্বান আমিরের। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।